Today in this class, I am going to talk about preposition in details. এটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, কারণ আমি যেটা বললাম, ইংলিশে যে কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে কমনলি আমাদের প্রেপোজিশনের ব্যবহার করতে হয়, ইউজ করতে হয়। সো প্রেপোজিশনকে যদি সঠিকভাবে ব্যবহার না করা যায়, কখনো একটা প্রপার ইংলিশ সেন্টেন্স তৈরি করা যায় না। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে কানেকশন, এই কানেকশনটা ভালোভাবে হয় না। সো first of all, we have to know the actual definition of preposition. I mean, what is preposition? দেখেন, preposition একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স এর সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে মেইনলি প্রেপোজিশন বলা হয়। প্রেপোজিশন জিনিসটা হচ্ছে মূলত একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে নাউন প্রোনাউনকে ইন্ডিকেট করে। আমি আগে যখন পার্ট অফ স্পিচ গুলো পড়িয়েছি, আমি আপনাদেরকে বলছি অলরেডি যে একটা সেন্টেন্স বা একটা বাক্যের মেইন পার্ট বা জিস্ট অংশটা হচ্ছে মূলত নাউন প্রোনাউন এবং ভার্ব। সাবজেক্টের স্থানে নাউন প্রোনাউন থাকে, ভার্বের পরে যে এক্সটেনশন যে জায়গাটা, সেখানেও মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউন থাকে। আর সাবজেক্টের পরেই মূলত আমাদের থাকে হচ্ছে ভার্ব। সো এই সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন, যেমন মনে করেন যে স্কুল, রাইস, ইউকে, আই মিন ইউনাইটেড কিংডম, এই যে ওয়ার্ড গুলো, ঠিক এর আগে একটা সেন্টেন্সে প্রেপোজিশন বসে থাকে। প্রেপোজিশন নাউন প্রোনাউনকে ইন্ডিকেট করে বা মডিফাই করে, বাট এই অবজেক্টের স্থানে বা এক্সটেনশনের স্থানে যে নাউন প্রোনাউন থাকে মূলত, সেই নাউন প্রোনাউন গুলোকেই এই প্রেপোজিশন মোস্ট অফ দ্য টাইম ইন্ডিকেট করে, অর্থাৎ এই নাউন প্রোনাউন গুলোর আগে বসে। যদি এগুলো বিভক্তি বা প্লেস এইসব বিষয়গুলোকে ইন্ডিকেট করে। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, একটা নাউন, নাউনের আগে টু প্রেপোজিশনটা বসছে। উই লিভ অন রাইস, অর্থাৎ আমরা ভাতের উপর নির্ভর করে বেঁচে থাকি। লিভ অন এখানে বেঁচে থাকা বোঝাচ্ছে। আই কাম ফ্রম ইউকে, আমি ইউকে থেকে এসে মানে আসি আর কি, ইউনাইটেড কিংডম। সো দ্যাট ইজ দ্য নেম অফ আ কান্ট্রি। ফর দ্যাট রিজন বিফোর ইউকে উই হ্যাভ টু ইউজ ফ্রম। সো এই টু, অন, ফ্রম এগুলো প্রেপোজিশন। অর্থাৎ প্রেপোজিশনের প্লেসটা কোথায়, অবস্থানটা কোথায় একটা সেন্টেন্স বা বাক্যে, আমাদেরকে সেইটা বোঝা দরকার। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ফার্স্টে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্বের পরে এক্সটেনশনের জায়গাতে আমার নাউন প্রোনাউন থাকে, ঠিক তার আগে মেইনলি প্রেপোজিশনটা বসে। নাউন প্রোনাউন না হলে কিন্তু কখনো প্রেপোজিশন হয় না। মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, কাম ইন, এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আসো। কোথায় আসো? ভিতরে। এই ইনটা কিন্তু কোনো প্রেপোজিশন না, এই ইন হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, কারণ এর পরে আর কোনো নাউন প্রোনাউন নেই। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলি, হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, এই ইনটা কিন্তু প্রেপোজিশন, কারণ এরপরে ঢাকা আছে। ঢাকা ইজ আ নাউন, একটা জায়গার নাম, সো অ্যাজ এ ওয়ার্ড এটা একটা নাউন। এই নাউনের আগে ইন আছে, এজন্যই এই ইনটা প্রেপোজিশন। বাট এই ইনের পরে মনে করেন এখানেই ফুল স্টপ, কাম ইন, একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভিতরে আসে, এই ইনটা কিন্তু কোনো প্রেপোজিশন না, কারণ এর পরে কোনো নাউন প্রোনাউন নেই। অর্থাৎ প্রেপোজিশনের ডেফিনেশন হচ্ছে এইটাই, যে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। এখন কার পূর্বে অবস্থান? কোনো বাক্যের নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটা অবস্থান করে তাকেই আমরা প্রেপোজিশন বলি। দেখেন, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে একটা বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ এটা একটা সেন্টেন্সকে ডেকোরেট করে, গর্জিয়াস করে, সাজসজ্জিত করে তোলে। একটা ছেলেকে আপনি যদি শার্ট, বুট, কোট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে হাতে চুড়ি, কানের দুল, নাকের নথ, নতুন বউদের সাজায় না, সিনেমার নায়িকাদের সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে ডেকোরেট করে, মডিফাই করে, গর্জিয়াস করে তোলে, সৌন্দর্য বৃদ্ধি করে। এটা যে মেইন কোনো পার্ট এরকম না। প্রেপোজিশন ইউজ না করলে যে সেন্টেন্সের কোনো অর্থ থাকে না এমনও না, বাট এটা বসালে একটা সেন্টেন্স স্ট্যান্ডার্ড হয়, একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড অনেক ভালোভাবে কানেক্টেড হয়, ওয়ার্ড সেন্টেন্স গুলো খাপছাড়া খাপছাড়া মনে হয় না, ইভেন সেন্টেন্সের সৌন্দর্য বা গর্জিয়াস যেটা বৃদ্ধি পায়। এই হচ্ছে বিষয়। এখন প্রেপোজিশনাল ওয়ার্ড গুলোর অ্যাকচুয়াল কোনো মিনিং হয় না, বিভিন্ন সেন্সে এক একটা প্রেপোজিশন বিভিন্ন জায়গায় বসতে পারে, বাট মেইনলি যে ধরনের অর্থগুলো বা যে পজিশন বা প্লেস গুলোতে প্রেপোজিশন ইউজ হয়ে থাকে,
সেইটা নিয়ে এখানে আমি একটু কথা বলবো আগে, এখানে সেটা বর্ণনা করা আছে, আমি একটু সেটা আগে দেখাবো। এটা দেখার পরে প্রেপোজিশনের যে ইউজ গুলো আছে এক এক করে এখানে 30টা প্রেপোজিশনের ডিটেলস ইউজ দেওয়া আছে, এটা নিয়েও কথা বলবো। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা আমাদের জানতে হবে, কারণ আপনি ইংলিশে স্পিকিং করেন বা ফ্রি হ্যান্ডে লেখেন, যাই করতে চান না কেন এই প্রেপোজিশনটাকে আমাদের কমনলি ব্যবহার করতে হয়। তো এই জন্য এটাকে সঠিকভাবে আমাদের জানতে হবে, শিখতে হবে। তো প্রথমত যে প্রেপোজিশনটা এখানে আছে দেখেন, টু। টু এর মানে হচ্ছে নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে আমাদের এই টু প্রেপোজিশনটা ইউজ হয়ে থাকে। অর্থাৎ টু ব্যবহৃত হয় কোনো একটা দিকে যাওয়া বোঝাতে। আমি যদি বলি যে সে বাজারে যাচ্ছে, তাহলে ইংলিশটা কি? হি ইজ গোয়িং টু মার্কেট। সে বাজারে যাচ্ছে। সো এই হচ্ছে আমার টু প্রেপোজিশনের ব্যবহার, কোন একটা দিকে যাওয়া বোঝাতে। এই যে মার্কেট, বাজারে, এই দিকে যাওয়া বোঝাতে টুটা বসে। সে স্কুলে যায় প্রতিদিন, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল এভরিডে। তো এই হচ্ছে মূলত টু প্রেপোজিশনের ব্যবহার। এখানে আরেকটা প্রেপোজিশন আছে দেখেন, টুয়ার্ডস। এই টুয়ার্ডসটা অনেকে এটা জানেন না, এটা একটা প্রেপোজিশন, অনেকের কাছে এটা আনফ্যামিলিয়ার হতে পারে, বাট এটা একটা প্রেপোজিশন। এবং এটাকে কম্পেয়ার করতে হবে এই টু এর সঙ্গে। টু মানে কোনো দিকে যাওয়া বোঝায়, বাট এই টুটা মূলত একটা সার্টেইন, নির্দিষ্ট দিক, অর্থাৎ সার্টেইন একটা ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। আর অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে টুয়ার্ডস প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। আনসার্টেইন কোন একটা জায়গা, অনির্দিষ্ট, মনে করেন আহ এই এক্সাম্পলটা আমি আপনাদের আগে দিয়েছি। মনে করেন আপনি আজকে আপনার কোনো কাজ নেই, সারাদিন বাসায় শুয়ে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন সারাদিন শুয়ে থাকতে কি কারো ভালো লাগে? এখন আপনার মন চাচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসতে, সারাদিন বাসায় শুয়ে আছেন, মন মেজাজ ভালো না। এখন আপনার বাড়ির পাশে একটা পার্ক আছে, বা একটা খেলার মাঠ আছে, বা একটা বাজার আছে। তো আপনার মনে হচ্ছে যদি একটু বাইরে ঘুরতে বের হতাম, ভালো লাগতো মনটা বা শরীরটা। সো আপনি বলছেন যে আহ আপনার বাসায় আপনার আম্মুকে বা আপনার আব্বুকে আপনি বলছেন যে মা আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। বা আপনি এইভাবে বলছেন যে আমি একটু আহ স্কুলের দিকে যাচ্ছি, বাসার পাশে একটা স্কুল আছে, একটু পার্কে যাচ্ছি। অর্থাৎ বাসায় ভালো লাগছে না, তাই আপনি বের হচ্ছেন ঘুরতে। আপনি ওই পার্ক পর্যন্ত যেতেও পারেন, আপনি মাঝপথে ফিরেও আসতে পারেন, আপনি শিওর জানেন না আপনি যাবেন কিনা। আপনার বাসায় বসে থাকতে ভালো লাগছে না, তাই কিন্তু আপনি যাচ্ছেন। কথাটা বোঝেন? তো এই সিচুয়েশনে আপনি এই কথাটা বলতে পারেন যে আই অ্যাম গোয়িং টুয়ার্ডস, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, or I'm going towards park, or I'm going towards field। যে কোনো কিছু আপনি কিন্তু আহ এইভাবেই ডেসক্রাইব করতে পারেন বা ইউজ করতে পারেন। মানে অনির্দিষ্ট বা আনসার্টেন কোনো গন্তব্য যদি বোঝায়, অর্থাৎ আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি আমি বাজারের দিকে যাচ্ছি, মানে ঠিক বাজার পর্যন্ত যাব কিনা এটা আমি জানি না, এটা আমি বলতে পারি না, আমি যেতেও পারি, আমি মাঝপথে ভালো না লাগলে ফিরেও আসতে পারি। আমার যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আনসার্টেন। আমি পার্কের দিকে যাচ্ছি একটু, আই এম গোয়িং টুয়ার্ডস পার্ক। অর্থাৎ ঠিক পার্ক পর্যন্ত যাব কিনা জানি না, যেতেও পারি, মাঝপথে ফিরেও আসতে পারি। এই যে কোনো একটা দিকে যাওয়া এবং সেই দিকটা যদি অনির্দিষ্ট হয়, যদি আনসার্টেইন হয়, তাহলে টুয়ার্ডস প্রেপোজিশন বসে। এবং এটা যদি সার্টেইন বা নির্দিষ্ট কোনো দিক হয়, তাহলে টু প্রেপোজিশন বসে। এই হচ্ছে দুইটা ওয়ার্ডের, দুইটা প্রেপোজিশনের পার্থক্য। এরপর দেখেন, অ্যাট। স্থান বা সময় বোঝাতে অ্যাট প্রিপোজিশন বসে। মানে অ্যাট এর মেইনলি আরো অনেকগুলো ব্যবহার আছে, বয়সের আগেও অ্যাট বসে, ইভেন কোনো কিছুর দাম ইন্ডিকেট করতে অ্যাট বসে, ডিস্টান্সকে ইন্ডিকেট করতে অ্যাট বসে। বাট অ্যাট মেইনলি বসে হচ্ছে আপনার সার্টেন একটা টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময় বা ঘড়ির কাঁটার আগে, এবং যে কোনো ছোট জায়গার আগে। ইভেন মোস্ট অফ দ্য টাইম যে কোনো প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করতে মূলত অ্যাট এবং ইন, এই দুইটা প্রিপোজিশনের ব্যবহার হয়। কোনো প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করতে অ্যাট এবং ইন, এই দুইটা প্রিপোজিশনের ব্যবহার হয়। বড় জায়গার আগে ইন বসে, দেশ, মহাদেশ, রাজধানী। হ্যাঁ, সে ইন্ডিয়াতে বাস করে, সে বাংলাদেশে বাস করে, সে ঢাকায় বাস করে, এইসব জায়গায় ইন ব্যবহার করতে পারেন, হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন বাংলাদেশ। বাট ছোট যদি জায়গা বোঝায়, সে এই গ্রামে থাকে, হি লিভস অ্যাট দিস ভিলেজ। অথবা সে এই প্রতিষ্ঠানে চাকরি করে, হি হি
does his job at this company, বা any kinds of things, সে এই জায়গায় পড়াশোনা করে, he is studying at this university, যে কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, ব্যাংক, অফিস, কোর্ট, and any kinds of a small place, as like conference center or bus stand, train station, এই যে জায়গাগুলো, ছোট জায়গাগুলো তুলনামূলক, এদের আগে অ্যাট প্রিপোজিশন বসে, আর বড় জায়গার আগে ইন বসে। এছাড়া ইনের আরো কিছু ব্যবহার আছে। ইন হচ্ছে একটা পাওয়ারফুল প্রিপোজিশন। মাস বা বছরের আগে ইন বসে, কোনো ভাষা বা বিষয়কে ইন্ডিকেট করতেও ইন বসে। যেমন সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি। এই যে জায়গাটা, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। ওয়াজ প্লাস ভি3 অর্থাৎ ওয়াজ বর্ন, এরপর কি ইন জানুয়ারি অর্থাৎ মাসের আগে ইন প্রিপোজিশন বসছে। আমি যদি বলি সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন 1995। তো এরকম এই যে 1995 অর জানুয়ারি, এই যে মাস মানে মান্থ অর ইয়ার, আই মিন সাল, এর আগে ইন প্রিপোজিশন বসে। এছাড়া ভাষা বা বিষয়, যেমন আমি যদি বলি সে ইংরেজিতে কথা বলে, সে ইংরেজিতে কথা বলে, এরকম একটা সেন্টেন্স আমি যদি আপনাদেরকে বলি, জাস্ট হি স্পিক্স ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, হি স্পিক্স ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলে, এরকম যে কোনো ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্ট। সে বাংলায় একটা কবিতা লিখেছিল, হি রোড, you can see WROT, he wrote a poem in Bengali, he wrote a poem in Bengali, সে বাংলায় একটা কবিতা লিখেছিল। হি রোট, রাইট মানে লেখা, রাইটের পাস্ট ফর্ম রোট, হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি, হি স্পিক্স ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলে। আর যে কোনো সাবজেক্টের আগে আমি যদি বলি সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে, হি ইজ স্টাডিং, ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সো এইভাবে আপনার যে কোনো সাবজেক্ট, সে ইকোনমিক্সে পড়াশুনো করছে, যে স্টাডিং ইন ইকোনমিক্স, ইকোনমিক্স, সে বাংলায় পড়তেছে, বা সে আহ কি বলে পলিটিক্যাল সায়েন্সে পড়তেছে। আমি যদি ডিটেলসে বলি, আমরা অনেকে এটা বলতে পারি না, মনে করেন আমি যদি বলি সে আহ, আহ, এই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স অনার্স করছে, আমরা এই ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশনকে ডিসক্রাইব করতে পারি না ইংলিশে। কেউ যদি কোনো ভাইবা বোর্ডে বা কোনো টিচার যদি আপনাকে কোশ্চেন করে যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি কেউ পাশ করে বের হয়ে যান কোনো একটা প্রতিষ্ঠান থেকে, তাহলে আপনি এরকম বলতে পারেন যে I have completed my graduation, completed my graduation বা post graduation, হ্যাঁ, graduation from University of Dhaka, University of Dhaka, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এখন কোন সাবজেক্টে করেছি, সাবজেক্টটাকে এটার পরে এখানে মাঝামাঝি এই জায়গাটাতে বসান যে ইন ইংলিশ, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইংলিশ ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ এই যে ইংলিশ একটা সাবজেক্ট, এই সাবজেক্টের আগে কিন্তু আমি ইন প্রিপোজিশন বসালাম। তো একটা জায়গা থেকে পড়াশোনা কমপ্লিট করলে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাভ প্লাস ভি3 আমি পড়েছি, বা ফ্রম প্রিপোজিশনটা বসে। কিন্তু রাইট নাও আপনি কোন একটা জায়গায় স্টাডি পড়ছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়াশোনা করছেন, তাহলে এই কথাটাকে আপনি ইংলিশে কিভাবে ডেসক্রাইব করবেন, বা আপনি কিভাবে ইংলিশে লিখবেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়তেছেন, তাহলে আপনি এরকম বলতে পারেন যে আই অ্যাম স্টাডিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি রাইট নাও পড়তেছি, আই অ্যাম স্টাডিং। এখানে একটা আপনার প্রোগ্রাম বা কোর্সের নামটা আমি মেনশন করতে বলছিলাম, যে বিএ অনার্স, প্রত্যেকটা সাবজেক্ট এক একটা কোর্সের আন্ডারে থাকে। আপনি যদি এখানে পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স লেখেন, তাহলে বিএসসি বলতে হয়, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। আপনি যদি ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স বলেন, তাহলে বিবিএ বলতে হয়। মাস্টার্স করলে এমবিএ বলতে হয়, হ্যাঁ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই প্রোগ্রামের নামগুলো মেনশন করলে আপনি যখন ফরেন কারোর সঙ্গে ইংলিশে কথা বলছেন, কমিউনিকেট করছেন, কেউ যদি আপনার কাছে জানতে চান যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি যদি জাস্ট বলেন যে আমি স্টাডিং ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটও আছে, অনার্সও আছে, সে বুঝবে না যে আপনি ঠিক কোন লেভেলে আছেন। সব দেশের এডুকেশনাল সিস্টেম বা লেভেল সেম না, বাট প্রোগ্রামের নাম বললে সে বুঝতে পারে আপনি অনার্স পড়ছেন না মাস্টার্স পড়ছেন, অর্থাৎ ব্যাচেলর করছেন নাকি
মাস্টার্স করছেন বুঝতে পারে। তো এই জন্য এই ধরনের প্রোগ্রামের নামগুলো মেনশন করতে হয় যখন ফরেন কারোর সঙ্গে কমিউনিকেশন করা হয় বা কনভারসেশন করা হয় ইংলিশে। হ্যাঁ, এটা মেনশন করার পর আপনি সাবজেক্টটা নাম ইউজ করবেন। সাবজেক্ট কি, আপনি বিএ করছেন বাংলায় বা বিএ করছেন ইংলিশে, তাহলে ইংলিশ ইন ইংলিশ সাবজেক্টের আগে ইন। এইবার এখানে ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়েছি, এখানে যে কলেজই দেন না কেন অ্যাট বসাবেন, অ্যাট ইডেন মহিলা কলেজ, অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। এই সার্টেইন প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে অ্যাট প্রিপোজিশন, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এই বিষয়গুলোকে মেনটেন করতে হয়। যে কোনো ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, ব্যাংক, অফিস, কলেজ, কোর্ট, যে কোনো স্মল প্লেস, স্টেশন, এর আগে আমাদের মূলত অ্যাট প্রিপোজিশনটা বসে, বড় জায়গার আগে ইন প্রিপোজিশনটা বসে। এরপর কি বললাম, যে কোনো সাবজেক্টের আগে ইন প্রিপোজিশনটা বসে, যে কোনো সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এর আগে ইন প্রিপোজিশনটা বসে। ইন একটা পাওয়ারফুল প্রিপোজিশন। এরপর দেখেন অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে। এগুলো জাস্ট এক কথায় উত্তর হয়ে যায়। যেগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি ব্যবহৃত হয়, মোস্ট ইউজফুল প্রিপোজিশন, মোস্ট পাওয়ারফুল প্রিপোজিশন, আমি কিন্তু মূলত সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি বা আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন প্রিপোজিশন বসে। অ্যামং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো সম্পর্ক বা রিলেশন বোঝাতে অ্যামং প্রিপোজিশনের ব্যবহার হয়। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। হ্যাঁ, এরপর দেখেন আহ এই বিটুইন এমন বোঝেন, যেমন আমি যদি বলি আমার কাছে একটা আপেল আছে, আমি যদি বলি আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ইংলিশটা কি হয় যে ডিভাইড দ্য আপেল, ডিভাইড দ্য আপেল বিটুইন, between Rohim and Karim, Rohim and Karim, divide the apple between Rohim and Karim, আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও। So, এই জায়গাটাতে এই between প্রিপোজিশনটার ব্যবহার বা ইউজ আমার মেইনলি মোস্ট অফ দ্য টাইম কি বলবো হয়ে থাকে। এমন হচ্ছে কি, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে। যেমন আপেলটা রহিম, করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও। যদি এরকম একটা কথা থাকে, অর্থাৎ দুইজনের বেশি মানুষের মধ্যে কোনো কিছু বোঝায়, তাহলে এখানে বিটুইন এর পরিবর্তে অ্যামং দিতে হবে। ডিভাইড দ্য আপেল, অ্যামং, ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম, করিম অ্যান্ড জসিম, হ্যাঁ, অ্যান্ড জসিম। তো এইভাবে দুইজন ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক বা রিলেশন বোঝাতে বিটুইন প্রেপোজিশন বসে। মনে রাখেন ভালোভাবে, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়গুলো। আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে কোনো সম্পর্ক বা রিলেশন বোঝাতে এমন প্রেপোজিশন বসে। ঠিক আছে, দুইজনের ভিতর সম্পর্ক বোঝাতে বিটুইন, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতর কোনো সম্পর্ক বা রিলেশন বোঝাতে এমন প্রিপোজিশনের ব্যবহার হয়। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম করা, অ্যাক্রস, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এগুলো এক কথায় উত্তর হয়ে যায়। দেখাচ্ছি, এগুলোরও ডিটেলস লেখা আছে, দেখাচ্ছি। অন, দেখেন স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে মূলত অন প্রিপোজিশনের ব্যবহার হয়। এছাড়া কোনো বার বা মানে অন মানে কি, অ্যাজ ইউজুয়াল সিম্পল কথায় অন বলতে আমরা জানি যে অন মানে উপরে, হ্যাঁ। এছাড়া দেখেন কোনো বার বা তারিখের পূর্বে অন বসে, অর্থাৎ অন প্রিপোজিশনেরও কিন্তু বিভিন্ন সাইডে ব্যবহার আছে। অর্থাৎ এই জায়গাটা যদি আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের আলাদাভাবে যদি আমি বলি, এটা আমি আগেও দেখিয়েছি, মানে আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ভাষায় টাইম রিলেটেড প্রিপোজিশন হচ্ছে তিনটা। কি বললাম বলেন তো? টাইম রিলেটেড প্রিপোজিশন, প্রিপোজিশন টাইম রিলেটেড প্রিপোজিশন, অর্থাৎ টাইম বা সময়কে ইন্ডিকেট করতে মেইনলি তিনটা প্রিপোজিশন ব্যবহৃত হয়। এই সময়কে ইন্ডিকেট করার জন্য যে তিনটা প্রিপোজিশনের ব্যবহার হয়, এই তিনটা প্রিপোজিশন কি? এটা হচ্ছে অ্যাট, আরেকটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে অন। কোনটা কোথায় বসে? অ্যাট, ইন এবং অন। সার্টেইন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। যেমন আমি যদি বলি হি গোস টু ইউনিভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে যায়, অ্যাট
9 AM, অর্থাৎ সে সকাল 10টায় প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যায়। তো এরকম সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমি যদি এই কথাটা ইংলিশে বলি বা আপনাদের একটা নোটিশ দেই যে আজ রাত 10টায় আমি আপনাদের ক্লাস নিব, বা আজ রাত 9টায় আমি আপনাদের ক্লাস নিব। সো আই উইল টেক ইউর ক্লাস অ্যাট অ্যাট 9 AM, 9 AM, এরকম সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 10টা 12টা সার্টেইন টাইমের আগে মূলত অ্যাট প্রিপোজিশন বসে। আর ইনটা কোথায় বসে? মাস বা বছরের আগে। যেমন ওই যে বললাম হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। এরকম মাসের আগে বা যে কোনো সালের আগে আমার ইন প্রিপোজিশন বসে। যেমন আহ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ইংলিশটা কি? বা যে কোনো কথা, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এই যে কোনো ইয়ার্স কে, সালকে মেনশন করতে আমার কিন্তু ইন প্রিপোজিশন বসে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজ ওয়াজ অর্গানাইজড, এগুলো প্যাসিভের স্ট্রাকচার। সাবজেক্টটা এই যে LANG ইউ আর এই 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 সাবজেক্ট গুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, নিষ্ক্রিয় সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যদি বলতাম যে আমরা ভাষা আন্দোলন করেছিলাম, তাহলে উই অর্গানাইজড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। বাট ভাষা আন্দোলনটাকে যেহেতু সামনে রাখছি, এটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় সাবজেক্ট, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বাট প্যাসিভের স্ট্রাকচার। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস V3। সো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952। হ্যাঁ, সো এরকম যে কোনো সাল, অর্থাৎ বছর, ইয়ার্স, অথবা মাস, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সো এই এই মাস বা বছরের আগে ইন প্রিপোজিশন বসবে। অনটা কোথায় বসে? বার বা তারিখের আগে। যেমন আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, তাহলে আমি কি বলতে পারি যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল Mother Language Day. International Mother Language Day is observed in দেখেন on 21st February. কি লিখলাম সেন্টেন্সটা? যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21st February. ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21st February। তাহলে এই যে আমার এটাকে কি বলছি, আহ মাস, এই মাসের আগে আমার ইন বসে। কিন্তু যদি কোনো ডেট বা কোনো ডেই অর্থাৎ তারিখ যদি ইন্ডিকেট করা থাকে, কোনো তারিখ যদি মেনশন করা থাকে, তাহলে আমাদের সেখানে কি হবে? তাহলে আমার সেই জায়গাটাতে মূলত অন প্রিপোজিশন বসবে যে কোনো তারিখের আগে। হ্যাঁ, আমার ভাই আগামী আগস্টের 24 তারিখ বা আগামী অক্টোবরের 25 তারিখ বাংলাদেশে আসবে বিদেশ থেকে। তাহলে এই যে একটা ডেটকে আমি মেনশন করলাম, আপনি ইংলিশে কিভাবে এটাকে বলতে পারেন? মাই ব্রাদার উইল কাম ফ্রম অ্যাব্রোড ইন বাংলাদেশ, দেশের আগে ইন বসবে। সো মাই ব্রাদার উইল কাম ফ্রম অ্যাব্রোড ইন বাংলাদেশ অন 24th October, অন 24th October। বাট যদি বলেন যে আমার ভাই অক্টোবর মাসে দেশে আসবে, মাই ব্রাদার উইল কাম ইন কান্ট্রি অর ইন বাংলাদেশ দেন ইন অক্টোবর। শুধুমাত্র মাস যদি থাকে, মাসের আগে ইন প্রিপোজিশন বসে। বাট যদি ডেই বা ডেট এর মেনশন করা থাকে, যেটা বললাম অক্টোবরের 24 তারিখ, তাহলে কিন্তু আপনার এখানে অন বসাতে হবে। ইভেন যে কোনো বার এর আগে অন প্রিপোজিশন বসে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ডে অর ডেট। সে আগামী সোমবার আমার কাছে আসবে। He will come to me on Monday or next Monday, যাই বলেন না কেন সেরকম যে কোনো ডে অর ডেট অর্থাৎ বার বা তারিখের আগে অন প্রিপোজিশন বসবে।
মান্থ অর ইয়ার্স, মাস বা বছরের আগে ইন প্রিপোজিশন বসবে, অ্যান্ড সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রিপোজিশন বসবে। মানে এই প্রিপোজিশন গুলোর আরো অন্যান্য জায়গায় ব্যবহার আছে, কিন্তু মেইনলি টাইমকে ইন্ডিকেট করতে, সময়কে মেনশন করতে টাইম রিলেটেড প্রিপোজিশন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই তিনটা: অ্যাট, ইন এবং অন। আবারও বলছি, সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রিপোজিশন বসে, সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রিপোজিশন বসে। মান্থ অর ইয়ার্স, আই মিন মাস বা বছরের আগে ইন প্রিপোজিশন বসবে। আর ডে অর ডেট, বার বা তারিখের আগে অন প্রিপোজিশন বসবে, বার বা তারিখের আগে অন প্রিপোজিশন বসবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, রেকর্ডটা বারবার দেখবেন আপনারা যদি প্রিপোজিশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট অর্জন করতে চান, রাখতে চান। ইংরেজি শিখতে গেলে এটা শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। এটা ভালোভাবে না জেনে ইংরেজি ভাষা শেখাটা বোকামি হয়ে যাবে। সঠিকভাবে প্রিপোজিশন ব্যবহার না করতে পারলে আপনি যত ভালো ইংরেজি জানেন না কেন, সেটা ভালো শোনাবে না, সেন্টেন্স গুলো স্ট্যান্ডার্ড মানের হবে না। এরপর দেখেন, এখানে অন মানে তাহলে কি বললাম, বার বা তারিখের আগে বসে। বাট অনের অনের মেইন মিনিংটা কি? অন বলতে আমরা ইন জেনারেলি সিম্পল কথায় কি জানি? অন মানে আমরা জানি যে উপরে। এখানে তিনটা প্রেপোজিশন আছে, এই তিনটাকে যদি একটু একসঙ্গে কম্পেয়ার করেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এসে থাকে, বিভিন্ন বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা এসে থাকে। যেমন দেখেন, অন এরপরে আরেকটা প্রেপোজিশন আছে অ্যাবোভ, এরপরে আরেকটা আছে ওভার। এই যে তিনটা প্রেপোজিশন দেখছেন, এই তিনটাকে একসঙ্গে কম্পেয়ার করতে হবে। এর কারণ হচ্ছে এই তিনটা প্রেপোজিশনেরই একটা কমন মিনিং হচ্ছে উপরে, অর্থাৎ অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, ইভেন ওভার মানে উপরে। কি বললাম? অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, আর যে ওভার যে প্রেপোজিশনটা আছে, এই ওভার এর বাংলা অর্থটাও হচ্ছে উপরে। বাট দেয়ার আর সাম ডিফারেন্স, কিছু পার্থক্য আছে। হ্যাঁ, যেমন এরকম একটা শূন্যস্থান দিল যে দ্য বক্স ইজ ড্যাশ দ্য টেবল। এখন অন, অ্যাবোভ আর ওভার কোনটা হবে? তো এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে, পার্থক্যটা। এখানে বলছে যে স্থির বস্তুকে স্পর্শ করে কোনো কিছু উপরে থাকা বোঝাতে অন প্রিপোজিশন বসে। মানে অন প্রিপোজিশন এমন কোনো সিচুয়েশন বা পজিশনে বসে যখন একটা অবজেক্টকে স্পর্শ করে কোনো একটা বিষয় থাকে। অবজেক্টকে স্পর্শ না করে সেপারেট অবস্থায় উপরে যদি স্থির অবস্থায় কোনো কিছু থাকে, সেখানে অ্যাবোভ প্রিপোজিশনের ব্যবহার হয়। অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থায় যদি কোনো কিছু থাকে, সেখানে ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। যেমন আমি যদি বলি যে আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, বা একটা ডেস্কটপ আছে, বা একটা পানির বোতল আছে, বা একটা মাউস আছে, একটা মোবাইল আছে। সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিসে আছে, কোথায় আছে? টেবিলের উপরে, অর্থাৎ টেবিলের সঙ্গে টাচ করে কিন্তু এগুলো আছে। তো যদি এরকম অবজেক্টকে টাচ করে কোনো কিছু থাকে, তাহলে আমি অনের ব্যবহার করব, যে দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, দ্য বোটল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। হ্যাঁ, এখানে অন প্রেপোজিশনের ব্যবহার হবে। ঠিক আছে, দ্য মোবাইল অর দ্য মাউস ইজ অন মাই টেবল। আর অ্যাবভের ব্যবহারটা কোথায় হয়? অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকবে। আমি এখন ক্লাস নিচ্ছি আমার চেয়ারে বসে। এখন আমার মাথার সোজা উপরে একটা লাইট আছে, একটা কারেন্টের বাল্ব আছে, এবং ওই লাইটটা দেয়ালের সঙ্গে লাগানো অলে। বাট সেটা আমার মাথার ঠিক একদম মাথা বরাবর, মাথার সোজাই আছে। সো এখন আমি যদি এই ধরনের একটা কথা বাংলায় বলি এবং ইংলিশে বলতে চাই যে আমার মাথার উপর একটা কারেন্টের বাল্ব আছে বা একটা লাইট আছে, কোথায় আছে? আমার মাথার উপরে আছে, যে আমার মাথার সোজা উপরে, কিন্তু ওটা মাথার সঙ্গে টাচ করে নেই, উপরে অলে লাগানো। সো এই জায়গায় আমি বলতে পারি যে দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। অ্যাবভ কেন বলছি? কারণ আমার এখানে আমার মাথাটা হচ্ছে মূলত অবজেক্ট। মাথাটা অবজেক্ট হওয়ার কারণে জিনিসটা মাথার সঙ্গে টাচ করে নেই, একটা সেপারেট দূরত্বে ওই উপরের দেয়ালে অলের সাথে লাগানো স্থির অবস্থায় আছে। তো এরকম অবজেক্টকে স্পর্শ না করে কোনো বস্তু যদি স্থির অবস্থায় উপরে থাকে, তখন অ্যাবভ প্রেপোজিশনের ব্যবহার হয়। আমার মাথার উপরে একটা এসি, একটা এয়ার কন্ডিশন আছে, সো আই ক্যান সে দ্যাট দ্য এয়ার কন্ডিশন ইজ অলসো অ্যাবভ মাই হেড। তো সেটা তো মাথার পরে নেই, ভর করে নেই মাথার উপর, মাথার সোজা উপরে একটা সেপারেট দূরত্বে আছে। সো এই জায়গায় মূলত অ্যাবভ প্রিপোজিশনের ব্যবহার হয়। আর ওভার যেটা অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান থাকে।
যখন ক্রিকেট খেলা হয় কমেন্ট্রিতে একটা একটা ব্যাটসম্যান যদি সিক্স মারে, যখন ওই ব্যাটসম্যান বলটাতে হিট করে, বলটা গ্রাউন্ডের উপর দিয়ে চলমান একটা অবস্থায় গ্রাউন্ডকে স্পর্শ না করে গ্যালারির ওই পার গিয়ে পড়ে, তাই না? তো কমেন্ট্রিতে বলে দেখবেন লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি, ওভার দ্য বাউন্ডারি, বাউন্ডারি ওভার করছে বলটা, মানে ওই যে গতিশীল অবস্থায় গ্রাউন্ডকে বাউন্ডারিকে টাচ না করে তার উপর দিয়ে বলটা চলে যাচ্ছে। এই জায়গাটাতে মূলত ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান থাকে। দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, প্লেনটাই মাটির উপর দিয়ে উড়ে চলে গেল। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে। দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়ছে কোথায়? ওভার দ্য ট্রি, একটা গাছ, গাছের সোজা উপরে কিছু পাখি আছে। পাখি পাখিগুলো গাছটাকে স্পর্শ করেনি, স্পর্শ না করে উপর দিয়ে চলতেছে। তো এই জায়গাটাতে ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। তাহলে অবজেক্টকে স্পর্শ করে উপরে স্থির অবস্থায় থাকলে অন প্রিপোজিশন ব্যবহৃত হবে। অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকলে অ্যাবভ প্রিপোজিশনের ব্যবহার হবে। অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝালে ওভার প্রিপোজিশনের ব্যবহার হবে। বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, কাম টু দ্য নেক্সট পয়েন্ট। আন্ডার, কোনো কিছু নিচে বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার প্রিপোজিশনের ব্যবহার হয়। বিলো, অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে বিলো প্রিপোজিশনের ব্যবহার হয়। এই এই যে জিনিসগুলো, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো এক কথায় উত্তর হয়ে যায়। আমাদের যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বেশি কথা বলতে হচ্ছে, যেটা বেশি ব্যবহৃত হয় ইংলিশে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, সেগুলো নিয়ে কিন্তু আমি মেইনলি কথা বলবো আপনাদের সঙ্গে, ঠিক আছে? আহ just একটু ওয়েট করেন। এই সবগুলো প্রিপোজিশনের ডিটেলস ব্যবহার আছে। আচ্ছা, তারপরে আমি একটু বলি বিষয়টা কি, কোথায় ছিলাম যেন, এখানে। দেখেন, আমি একটু এটা নামিয়ে দিই। হ্যাঁ, এবার দেখেন, আন্ডার এবং বিলো, এরপর আছে বাহাইন্ড, বিয়ন্ড। সো এগুলো এক কথায় উত্তর হয়ে যায়, বাট আন্ডার প্রিপোজিশন বা বিলো প্রিপোজিশন দুটোরই কমন মিনিং হচ্ছে মূলত আহ নিচে বোঝাবে, তাই না? both mean lower than or in a lower place, but under can often mean there's some sorts of cover something on top of it, while below may mean there is some distance, but that's the grammar portion of it. I mean, you have to know what's the actual difference between below and under. এই 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 পার্থক্যটা আপনাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, আমি যদি মনে করেন আহ একটা বল আহ যে কোনো একটা কাগজের নিচে আছে, বা একটা বড় টিন, বা কিভাবে বলবো, একটা কাঠ, একটা বড় তক্তা, হ্যাঁ, সেই কাঠ বা বড় একটা হার্ড বোর্ড, হ্যাঁ, হোয়াইট বোর্ড, সেই হোয়াইট বোর্ডটা মাটিতে রাখা, এবং ওই হোয়াইট বোর্ডের নিচে একটা ডাস্টার এবং একটা কলম আছে, একটা মার্কার আছে। ওই ডাস্টার এবং মার্কারটা হোয়াইট বোর্ডের নিচে রাখা। মনে করেন একজন নতুন হোয়াইট বোর্ড কিনে নিয়ে বাসায় যাচ্ছে, তো হোয়াইট বোর্ডটা একটা ইজি বাইকের ছাদে উঠাই দিছে। ইজি বাইকের যে উপরে ছাদ থাকে সেখানে বিছাই দিছে, এবং তার নিচে ওই একটা মার্কার এবং একটা ডাস্টার সে রাখছে। তো ওই হোয়াইট বোর্ডটাকে টাচ করে নিচে যদি কোনো কিছু থাকে, ওইটা চাপে পড়ে থাকে, ওই জায়গাটাতে মূলত আন্ডার প্রিপোজিশনের ব্যবহার হয়। অর্থাৎ the marker or the duster is under the whiteboard, under the whiteboard, ঠিক আছে? মানে আন্ডার আন্ডার প্রিপোজিশনের ব্যবহারটা মানে হচ্ছে কোনো কিছু দিয়ে, কোনো কিছুর নিচে, মানে নিচে একটা জিনিস থাকবে, বাট যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে অন্য কোনো কিছু কাভার করে রাখবে, অন্য কোনো কিছু কাভার করে রাখবে। এটা হচ্ছে মূলত আন্ডার প্রিপোজিশনের ব্যবহার। আর বিলো হচ্ছে ওই জিনিসটা কাভার করে না,
যে কোনো কিছুর নিচে একটা সেপারেট দূরত্বে থাকে। এই টেবিলের নিচে, আমার টেবিলের নিচে, আমি যে টেবিলের উপর আমার ডেস্কটপ রাখা আছে, আমি আপনাদের পড়াচ্ছি, টেবিলের নিচে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে। এখন ওই বিড়ালটা টেবিলের সঙ্গে ভাবে টাচ করে নেই, অনেকটা দূরে আছে, নিচে আছে। সো দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবল। আমি এই কথাটা কিন্তু বলতে পারি। তো এই হচ্ছে মেইনলি পার্থক্য বা বিষয়। অর্থাৎ আপনাকে আহ, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, অতটা গুরুত্বপূর্ণ না, অতটা প্রয়োজন পড়ে না, বাট অ্যাকচুয়াল ডিফারেন্সটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার বিষয়গুলো। যেমন আমি যদি বলি যে, মনে করেন একটা বিড়াল আমার উম কি বলবো, আমার ফ্লোরে একটা ইয়ে আছে, একটা টি শার্ট রাখা আছে, বিছানো আছে, বা একটা কাঁথা, একটা বালিশ, এরকম কোনো কিছু আমার ফ্লোরের পরে রাখা। এখন ওই কাঁথার ভিতর গিয়ে বা একটা লেপের ভিতর গিয়ে একটা বিড়াল লুকাইছে, পলানো, লেপের নিচে। অর্থাৎ ওই বিড়ালটা কিন্তু ওই লেপটা দিয়ে বা কাঁথাটা দিয়ে কাভার করা। তো ওই জায়গাটাই আমি বলতে পারি দ্য বিড়াল ইজ আন্ডার দ্য ক্লোথ অর শার্ট। হ্যাঁ, এই ধরনের যে কোনো কিছু আমি এই জায়গাটাতে ব্যবহার করতে পারি বা বলতে পারি, মানে যে কোনো একটা জিনিস দিয়ে কাভার করা আছে। আমার কথাটা আপনাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, লেপ, তোশক, এগুলোর ইংরেজি জানেন? ম্যাট্রেস বা খটিং, কয়েলড, যে কোনো কিছু আপনি বলতে পারেন, কয়েলড। সো যেটাই বলেন না কেন ওটা বাদ দেন, আমাকে বুঝতে হবে আন্ডার আর বিলোর পার্থক্য। আর বিলো জিনিসটা কি? যে কোনো কিছু একটা ভার্টিক্যাল স্কেলে থাকে, নিচে থাকে, এবং আহ সেটা অনেকটা সেপারেট দূরত্বে থাকে। হুম আহ এই বিষয়টা যদি আপনি একটু নিতে পারেন, ফর এক্সাম্পল, আওয়ার ক্যাম্প ওয়াজ জাস্ট আ ফিউ meters below the peak, or the sun slowly disappeared below the horizon. হ্যাঁ, সো এই ধরনের বিভিন্ন কথা আপনি এখানে টেনে নিয়ে আসতে পারেন, এক্সাম্পল দিতে পারেন। এই হচ্ছে পার্থক্য। এখানে অতটা ইসের কিছু নাই, মানে কনফিউশন ক্রিয়েট করার মতো কিছু নাই, একটু জাস্ট বুঝে নিতে পারলেই হয়। বাহাইন্ড মানে পিছনে। আর এর অনেক এক্সাম্পল দেওয়া আছে নিচে, আমি তো এখনো নিচে আসিনি, অনেক এক্সাম্পল দেওয়া আছে, দেখাবো, সেখানেও আসবো। আহ বাহাইন্ড মানে পিছনে বোঝায়, প্লিজ স্টে বাহাইন্ড মি, এরকম। বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পর, কল্পনার বাহিরে, সামর্থ্যের বাহিরে বোঝাতে বিয়ন্ড প্রিপজিশন বসে। যেমন আহ এটা নিয়ে আমি আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম। মনে করেন আপনি বাজারে একটা বাইক কিনতে গেছেন। এখন আপনার একটা বাজেট আছে, ফর এক্সাম্পল আপনি 4 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবেন, R15। ইয়ামাহা শোরুমে গিয়ে R15 কিনতে যাচ্ছেন, 4 লাখ টাকা নিয়ে গেলেন, আপনার সেখানে গিয়ে পছন্দ হয়ে গেল MT-15 ভার্সন 2, যার দাম 5 লাখ টাকা, 5,25,000 টাকা। এখন আপনি ভাবছেন যে আমার এটা কিনলে ভালো হতো, এটা বেশি পছন্দ হচ্ছে। এখন আপনার কাছে অত টাকা নেই, অত বাজেট নেই। এই সিচুয়েশনে বা এই পজিশনে আপনি বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। এই বাইকের প্রাইসটা আমার বাজেটের বাহিরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমানার বাহিরে, মানে আমার কাছে অত টাকা নেই। সো ইউ ক্যান সে দ্যাট দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। এই কথাটা কিন্তু আপনারা বলতে পারেন। যেরকম একটা দোকানে পোশাক কিনতে গেছেন, এখন সেই পোশাকের যে দাম, অত টাকা আপনার কাছে নেই। সো ইউ ক্যান সে দ্যাট দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। এই ড্রেসের প্রাইসটা, মূল্যটা বা দামটা আমার বাজেট, আমার সাধ্য বা আমার সীমার বাহিরে, এটা আপনি বলতে পারেন। ইনটু, প্রবেশ বা, একটা মিনিট একটু ওয়েট করে। ইনটু প্রেপোজিশনের ব্যবহারটা কোথায় হয় দেখেন। প্রবেশ বা গতিশীল অবস্থা
রূপ পরিবর্তিত হওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। মানে ইনটু প্রেপোজিশনের মেইন ব্যবহার হচ্ছে মেইনলি বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, কোনো কিছু প্রবেশ করতেছে, কোনো কিছু অ্যাক্সেস করতেছে, এই জায়গাটাতে মেইনলি ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। বাইরে থেকে ভিতরে, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো, ছেলেটা রুমে প্রবেশ করলো। হি হি জাম্পস ইনটু দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিল। ইনটু দ্য রিভার অর্থাৎ বাইরে থেকে একটা গতিশীল অবস্থায় নদীর ভিতর গিয়ে পড়লো। সেই জায়গাগুলোতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এছাড়া রূপ পরিবর্তিত বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে এখানে মেইনলি এরকম বোঝায়, মনে করেন আহ কি কি ধরনের সেন্টেন্স বলবো, আহ একটা ফ্যামিলিতে 10 জন লোক একসঙ্গে খায়, বাট তারা আর একসাথে খাবে না। 4 ভাই আছে, তাদের 4টা বউ আছে, মা বাবা আছে, টোটাল 10 জন। এখন তারা আলাদা হয়ে থাকতে চাচ্ছে। সো আপনি বললেন যে তারা 4টা গ্রুপে বিভক্ত হয়ে গেল বা 5টা গ্রুপে বিভক্ত হয়ে গেল। সো দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু 5 গ্রুপস। ইনটু 5 গ্রুপস কি বললাম? দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু 5 গ্রুপস। যারা রাজনীতি বলছেন আপনার DIVIDD, বাংলাদেশের একটা রাজনৈতিক বা পলিটিক্যাল পার্টি আছে, ওই কি বলে, জাতীয় পার্টি, হুসেইন মোহাম্মদ এরশাদের দল। এখন ওই দলটা 3 গ্রুপে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে GM কাদের, একটা হচ্ছে রওশন আরা এরশাদ, আরেকটা দল চালায় বিদিশা এরশাদ। এখন আমি যদি বলি জাতীয় পার্টি 3টা গ্রুপে বিভক্ত হয়ে গেছে, তাহলে আমার ইংলিশটা কি হবে? জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। কি বললাম? জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। সো এইভাবে আমাদের মূলত এই ইনটু প্রেপোজিশনটার ব্যবহার হয়ে থাকে ইংলিশে। জাস্ট একটু ওয়েট করেন, একটু প্রবলেম হয়েছিল। আই এম গোয়িং টু স্টার্ট দিস ক্লাস এগেইন, জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, সো তাহলে আমি কোনটা নিয়ে কথা বলছিলাম? ইনটু প্রেপোজিশন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হয়ে গেল। এই যে বলছি যে প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। অর্থাৎ বিভক্ত হয়ে গেছে, বাইরে থেকে ভিতরে কিছু ঢুকতেছে, এটা একটা সাইড যে একটা গতিশীল অবস্থায়। দা বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করো। ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। আপনি একটা ট্রেনের টিকিট কেটে রাখছেন, জাস্ট টাইমে এসে পারেনি, ট্রেনটা কেবল ছেড়ে দিছে, আস্তে আস্তে চলতেছে, আপনি সেই টাইমে এসে দৌড়ায় গিয়ে ট্রেনে উঠতে যাচ্ছেন, অর্থাৎ বাইরে থেকে ট্রেনের ভিতরে গতিশীল অবস্থায় উঠতে যাচ্ছেন। একজন, আপনি এখন অ্যাক্সিডেন্ট করতে পারেন এইভাবে উঠতে গিয়ে, একজন আপনাকে নিষেধ করছে যে ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, অর্থাৎ চলন্ত ট্রেনে উঠো না, গেট ইনটু রানিং ট্রেন। এরকম বাইরে থেকে ভিতরে ঢোকা বা প্রবেশ করা, এই জায়গাটাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এছাড়া কি বললাম, দলে দলে ভাগ হওয়া বোঝাতে দে হ্যাভ ডিভাইডেড ইনটু 5 গ্রুপস। উইথ মানে কোনো কিছুর সাথে বোঝায়, বাই অন্যের দ্বারা, নির্দিষ্ট সময়, পরিমাণ, নির্দেশ বা একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে বাই প্রিপোজিশন বসে। ডিউরিং মানে কোনো সময় ধরে বা নির্দিষ্ট মুহূর্ত বোঝাতে। ফর মানে জন্য বা কারণ। অফ ও ডাবল এ বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে আমাদের এই অফ প্রিপোজিশনটার ব্যবহার হয়। আপন কোনো কিছুর ভিত্তির উপর বোঝাতে বসে। উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বা সীমানার মধ্যে বোঝাতে আমার এই উইদিন প্রিপোজিশনটা মেইনলি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এগুলো এক কথায় উত্তর হয়ে যায়, প্লিজ ডু সামথিং ফর মি, আমার জন্য কিছু করো। আই ওয়েন্ট টু নেপাল ফর
ট্যুর, আমি ট্যুরের জন্য ভ্রমণের জন্য নেপাল গিয়েছিলাম। অফ, এই অফ মানে ও ডাবল এফ, মানে বন্ধ করা, ক্লোজ করা। আমরা বলি না দরজাটা বন্ধ করো, ক্লোজ করো, অফ করো, মোবাইলটা অফ করো। আর এখানে আরেকটা অফ আছে দেখেন, ও এফ। এই অফ মানে এর কারো অধিকারে কোনো কিছু বোঝানো বা কারো মালিকানায় কোনো কিছু বোঝাতে এই অফ ব্যবহৃত হয়। হ্যাঁ, উইদিন সার্টেন টাইমের ভিতর কোনো কিছু করা। যেমন আহ আপনি বাইরে যাচ্ছেন, আপনার আম্মুকে বলছেন মা আমি একটু বাজারের দিকে যাচ্ছি, ওই যে একটা প্রিপোজিশনের কথা বলছিলাম না যে টুয়ার্ডস, আপনি আপনার মাকে বলে যাচ্ছেন যে আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। এখন আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আমি 20 মিনিটের ভিতর ফিরে আসবো। এই যে সার্টেন টাইমের ভিতর কোনো কিছু করা, এইখানে মূলত উইদিন প্রিপোজিশনের ব্যবহার হয়। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম মানে হতে বা থেকে। তো এইগুলো জাস্ট এক কথায় হয়ে যায়। মেইনলি আপনাদের এই প্রথম দিকে যে প্রেপোজিশন গুলো দেখিয়েছি এগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবেন, ডেভেলপ করবেন। আর এইখানে এই সবগুলো প্রেপোজিশনেরই ব্যবহার দেওয়া আছে, যেটা আপনাকে একটু ডিটেলসে জানতে হবে। বাট এখানে যেটা আমি আগেও বলছি, টিচারের হেল্প নেওয়া লাগে না, বাংলা দেওয়া আছে, ইংলিশ লেখা আছে। আমি পিডিএফ ফাইল সুন্দরভাবে পাঠিয়ে দিলে নিজেরা একটু প্র্যাকটিস করবেন। যে যত প্র্যাকটিস করতে পারবেন এই জায়গায়, সে তত দ্রুত ডেভেলপ করতে পারবেন। আর মেইন বিষয় হচ্ছে, আপনারা জানেন আমি আপনাদের মেইন স্পোকেনে আসলে অনেক প্যাসেজ অ্যানালাইসিস করাবো, প্যাসেজ ট্রান্সলেট করাবো। সেই সমস্ত জায়গায় বিভিন্ন টাইমে প্রেপোজিশনের ব্যবহার করার প্রয়োজন হবে বা প্রেপোজিশন ব্যবহার করতে হবে। তখন যে ধরনের প্রেপোজিশন গুলো আমাদের ব্যবহার করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর সেগুলো যদি আপনারা দেখেন, তখন এই জায়গাগুলো বা এই বিষয়গুলো অনেক ভালোভাবে ডেভেলপ হবে, অনেক ভালোভাবে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এটা একদিনে তো আর হয় না। এই যত এতক্ষণ ধরে এই যে 1 ঘন্টা কথা বলা হলো, এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম আমি, সবাই যে সবকিছু মনে রাখতে পারবেন এরকম না। তারপরেও যে যতটুকু নিতে পারেন নেওয়ার চেষ্টা করতে হবে। আমি একসঙ্গে খুব বেশি বিষয় দেখাবো না, খুব বেশি বিষয় পড়াবো না। কারণ আপনারা অনেকে অবজেকশন দিয়েছেন যে স্যার এত বেশি ধরে রাখতে পারতেছি না, একসঙ্গে অনেক হয়ে যাচ্ছে। তো আমিও সেটাই চাই, আমি যতটুকু পড়াবো, যতটুকু নিয়ে এগোবো, আমি তো থাকবো আপনাদের সাথে, আমি তো চলে যাচ্ছি না যতদিন না পর্যন্ত ডেভেলপ করবেন, এক্সপার্ট হবেন, আপনি পড়বেন। বাট পড়ায় চলে গেলাম, আপনি কাভার করতে পারলেন না, পরের দিন আরেকটা নতুন টপিক শুরু করলাম, আপনার সেই জায়গায় গ্যাপ থেকে গেল, তাহলে তো সমস্যা হয়ে যাবে। আমি যতটুকু পড়াবো ততটুকু যেন নিতে পারেন, একটু আপনারা নিজেরাও টাইম দেওয়ার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, একসঙ্গে খুব বেশি বিষয় পড়াবো না, দরকার হলে ভাগ করে পড়াবো। টপিক একদিনে, একটা টপিক 2 দিনে পড়াবো, সমস্যা নাই তো। আমি তো যা আছে সবকিছু শেষ করব, সমস্যা হবে না। বাট আপনারা যদি নিতে না পারেন তাহলে তো হবে না, নিতে হবে। এই জন্য যতটুকু পড়াবো ততটুকু যাতে নিতে পারেন সেভাবেই আমরা এগোবো, খুব বেশি বিষয় একসঙ্গে আমরা দেখবো না। তো এখানে যে প্রেপোজিশন গুলোর ব্যবহার দেওয়া আছে, নিজেরা একটু পড়ার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। তারপর যদি কোথাও কোনো প্রবলেম হয়, আমি নেক্সট ক্লাসে আগে এটা নিয়ে কথা বলবো, এটা সলভ করব। সলভ করার পরে আমরা স্পোকেনের যে কথাটা বলছি যে নেক্সট ক্লাস থেকে স্পোকেন শুরু করবো, এটা সলভ করার পরে আমি সেখানে যাব। তো এখানে দেখেন কিভাবে লেখা আছে, এগুলো নিজের একটু পড়বেন। এগুলো অলরেডি যেটা মেইনলি বলার বা যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি, ডিসক্রাইব করেছি। তারপরে একটু দেখেন, ছোট স্থান শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস এট মিরপুর, হি লিভস এট নোয়াখালী। নির্দিষ্ট সময় সার্টেন টাইমের আগে অ্যাট বসে। আই গো টু স্কুল এট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি এট 10 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, এইটা একটা নতুন ব্যবহার দেখেন। ডেস্টিনেশন ইন্ডিকেট করতে অ্যাট প্রেপোজিশন বসে। ডিস্টান্স, হ্যাঁ, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার, সিলেট এখান থেকে 100 কিলোমিটার দূরে। দামের পূর্বে অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি, আপেল প্রতি কেজি 150 টাকায় বিক্রি হয়। বয়স বোঝাতে অ্যাট বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18। সে 16 সালে এসএসসি পাস করেছিল, সে 18 সালে এইচএসসি পাস করেছিল। অর্থাৎ এই যে দূরত্ব বোঝাতে, দামের পূর্বে এবং বয়স বোঝাতে, এই তিনটা। আর দুইটা আমি প্রথমেই বলছিলাম, জায়গার আগে, ছোট জায়গা, আর সার্টেইন টাইমের আগে মূলত অ্যাট প্রিপোজিশন বসে, এর বাইরে আর তেমন না। মেইনলি মোস্ট অফ দ্য টাইম দেখেন এখানে একটা হিন্ট দেয় আপনাদের, নিউমেরিক ওয়ার্ডের পূর্বে অ্যাট প্রিপোজিশন বসে, সংখ্যাবাচক শব্দের পূর্বে। মানে আপনি এটা ভুলে যান, দূরত্ব, দাম, বয়স, দেখেন এই যে 200, 150, 150, 16, 18, এগুলো কি সংখ্যাবাচক শব্দ না, নিউমেরিক ওয়ার্ড না? মোস্ট অফ দ্য টাইম এই যে 9টা, 10টা, মোস্ট অফ দ্য টাইম এরকম নিউমেরিক ওয়ার্ডের আগেই অ্যাট প্রিপোজিশনটা বসে। এটা কোনো রুলস না বা নিয়ম না, বাট একটা হিন্ট আপনাদের দিয়ে রাখলাম, আপনাদের জানিয়ে রাখলাম। এরপর দেখেন
অন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন প্রিপোজিশনের ব্যবহার হয়, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে, যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল। এটা নিয়েও আমি অলরেডি বলছি। বার বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন জুন, সে জুনের 17 তারিখ এখানে আসবে। অনের আরেকটা নতুন ব্যবহার হচ্ছে নদীর তীরকে ইন্ডিকেট করতে অন প্রিপোজিশন বসে। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। নির্ভরতা বোঝাতে অন বসে, নির্ভর করা। উই লিভ অন রাইস, আমরা ভাতের উপর নির্ভর করে বাঁচি, মানে ভাত খেয়ে বাঁচি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। কেউ একজন আপনাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে নতুন, এখন সে শুনছে, ডু ইউ নো হোয়ার ইজ আওয়ার ক্লাস, ইউ ক্যান সে দ্যাট আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। ঠিক আছে। বড় স্থানের আগে ইন প্রিপোজিশন বসে। বাট দুটো জায়গা যদি কম্পেয়ার করা হয়, মনে করেন রাজধানী ঢাকা, এটার আগেও কিন্তু আমরা ইন বসাতে পারি, হি লিভস ইন ঢাকা। কিন্তু আমি যদি এরকম বলি সে বাংলাদেশের ঢাকায় বাস করে, তখন ওই ঢাকার আগে অ্যাড বসাবেন, যে হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। হ্যাঁ, তো এইভাবে যদি দুটো জায়গা একসঙ্গে বসানো থাকে, তুলনামূলক বড় জায়গার আগে অ্যাড প্রিপোজিশন বসাবেন, ছোট জায়গার আগে ইন প্রিপোজিশনটাকে, সরি, ছোট জায়গার আগে অ্যাড বসাবেন, বড় জায়গার আগে ইন প্রিপোজিশনটাকে ইউজ করবেন। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে, ইন বাংলা, ইন ইংলিশ, আই রোট এ পোয়েম ইন বেঙ্গলি। হ্যাঁ, সময়ের ক্ষেত্রে মাস বা বছরের আগে ইন বসে, আই ওয়াজ বর্ন ইন 1980। এগুলো আমি অলরেডি বলে দিয়েছি, নিজেরা একটু দেখবেন, একটু চেষ্টা করবেন, পারবেন, এটা কঠিন কিছু না। অফ মানে এর, র বোঝায় কারো অধিকার বা মালিকানা বোঝাতে। হ্যাঁ, দ্য ব্রিফকেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফকেসটা চামড়ার তৈরি। লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। দ্য হাউস ইজ মেড অফ উড, এইবার এটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। র, হ্যাঁ, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, কারণে বোঝাতে অবশ্যই, এই লোকটা ক্যান্সারে মারা গেছে, হি ডাইড অফ করোনা ভাইরাস। ওভার প্রিপোজিশন এখানে সবগুলো দেওয়া আছে, নিজেরা একটু দেখবেন, একটু পড়বেন। দেন নেক্সট ক্লাসে না হয় আমি আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। আর এই প্রিপোজিশনের উপরে আমি আরো কিছু ক্লাস, যখন আমি মেইনলি রাইটিং করাতে যাব, তখন আমি আপনাদেরকে নিব ভেঙে ভেঙে, একদম পার্ট পার্ট করে, ছোট ছোট 15 মিনিট 20 মিনিটের কিছু কন্টেন্ট আমি আপনাদের সামনে লাইভ ক্লাস নিব, এবং আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। দিলে এই জিনিসগুলো একদম সেখানে কাভার হয়ে যাবে। বাট এই আজকে যতটুকু দেখালাম বা যা যা বললাম, এগুলো করবেন। এই যে লাস্টের দিকে যে প্রেপোজিশন গুলো, এগুলো এক কথায় উত্তর হয়ে যায়। যেমন উইদাউট মানে ছাড়া, ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মাছ পানি ছাড়া বাঁচতে পারে না। পিপল ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। সিন্স মানে থেকে বোঝায়, ডাউন মানে নিচে, বিয়ন্ড মানে বাইরে, বাহাইন্ড মানে পিছনে। এক কথায় উত্তর, প্লিজ স্টে বাহাইন্ড মি, দ্য ক্যাট বাহাইন্ড দ্য চেয়ার। সো বিসাইড মানে পাশে, এবাউট মানে সম্পর্কে। এগুলো অতটা কঠিন কোনো কিছু না, এক কথায় হয়ে যায়। আমরা যতটা কঠিন ভাবে, যতটা হার্ড ভাবে বিষয়গুলো এরকম না, খুবই সহজে আপনারা কভার করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। যা আছে, যেটা মেইনলি আলোচনা করার আমি করে দিয়েছি, নিজেরা একটু এখন দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, দেন আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে, আমার উচিত ছিল আগে আপনাদের কাছে এটা পাঠিয়ে দেওয়ার, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হতো। বাট সমস্যা নাই, এই যেটা পড়ালাম আমি এখন পাঠিয়ে দিচ্ছি, এই পিডিএফ ফাইলটা, রেকর্ডটা অলরেডি দিয়ে দিব। নিজেরা একটু পড়েন, দেখেন। তারপর কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে আগে এটা সলভ করে তারপর আমরা স্পোকেনের ভিতরে মুভ করব। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই কি বললাম? আর আর এই পর্যন্ত যতগুলো ক্লাস আমি নিয়েছি আপনাদের, সবগুলো ক্লাস, যার যে ক্লাসগুলো মিস হয়েছে আবার দেখবেন, দিব। আমি সবগুলো ক্লাস, আই মিন যা যা নিয়েছি সবগুলো পরপর পাঠিয়ে দিব। যে যে ক্লাসগুলো মিস করেছেন সেগুলো দেখবেন, নোট করবেন, যার যে প্রবলেম গুলো আছে। আমি আগামীকাল ক্লাস অফ থাকবে, স্যাটারডে শনিবার আপনাদের আমি একটা ক্লাস নিব, সেখানে আমি সলভিং ক্লাস নিব। অর্থাৎ এই পর্যন্ত ক্লাসগুলোতে যার যে জায়গাগুলোতে সমস্যা আছে, আমরা একটা সিরিজ কভার করে এই সলভিং ক্লাসগুলোর আলোচনা করব। আর কোশ্চেন অ্যান্সার পর্ব থাকবে, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে উত্তর দিব। যার যে টপিক, যে জায়গায় সমস্যা আছে, এই পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি তার ভিতর থেকে সবগুলো ক্লাস আমি পরপর সাজিয়ে আপনাদের পাঠিয়ে দিব। এবং সবাই একটু এই টাইমের ভিতরে সেগুলো কভার করে ফেলবেন, কমপ্লিট করে ফেলবেন, দেখে ফেলবেন। আর কনভারসেশন গ্রুপগুলোতে যারা এখনো, আমি যাদেরকে অ্যাপ্রুভ করতে পারিনি, অ্যাড করতে পারি, আমি আজকে সবগুলো দেখে অ্যাড করে ওটা কমপ্লিট করে ফেলবো। দেন আমি এই পিডিএফটা আমি এখন পাঠিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর সবগুলো ক্লাস আমি সাজিয়ে দিলে সবাইকে রিকোয়েস্ট করছি একটু দেখবেন। তারপর যার যে সমস্যা হবে একটা খাতায় একটু নোট করবেন, যে এই বিষয়গুলো আপনি পড়াইছেন, এই জায়গায় এই সমস্যা, আমি এই জিনিসগুলো বুঝিনি। এইটার জন্য আমি পুরো সম্পূর্ণ আলাদা একটা ক্লাস রাখবো শুধু কোশ্চেন এবং অ্যান্সারের উপর। ঠিক আছে, এই সলভিং ক্লাসটা আমাদের করতে হবে, এবং নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের স্পোকেনের যে জায়গাগুলো সেটা শুরু করবো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই।
and see you in the next class on day after tomorrow.